হ্যালো, নমস্কার সবাইকে। আমি দেবারতী। আমি বায়োলজি পড়াই। তো আজকে আমি শুরু করছি জেনেটিক্স, যেটা হলো অন্য ভাষায় বলতে গেলে বংশগতি। তো আজকে কথা বলবো বংশগতি বা জেনেটিক্স নিয়ে। তো জেনেটিক্স কথাটার মানে হলো কিছু নিয়ে পড়াশোনা, তাই তো? কিসের নিয়ে পড়াশোনা আমরা করছি? জিন নিয়ে পড়াশোনা করছি। এইবার জিনের পড়াশোনা যেটা হচ্ছে, সেই জিনের পড়াশোনাকে করার জন্য জিন কোথায় থাকে সেটা জানতে হবে, আর জিনের কোথা থেকে উৎপত্তি হচ্ছে সেটা জানতে হবে। জেনেটিক্স বলে দেবে যে তুমি তোমার বংশগতির যে ধারণা সেটা কিভাবে আসছে। ঠিক আছে? তো শুরু থেকে আমরা যদি বলি জিনের কথা, জিন কোথায় থাকছে তার আগে জানতে হবে দুটো কনসেপ্ট। ঠিক আছে? তো জিন, ডিএনএ আর ক্রোমোজোম। ঠিক আছে? এই বেসিক কয়েকটা কনসেপ্ট জানতে হবে। জিন কোথায় থাকে? জিন হলো যদি তিনটে তিনটে কিছুটা সিমিলার টার্ম, বাট কিছুটা আলাদা। তো জিন হলো, যদি আমরা জিজ্ঞেস করি যে হোয়াট ইজ জিন, তাহলে আমরা কি বলবো? যে বংশগতির ধারক ও বাহক হলো জিন। তো তারপরে যদি জিজ্ঞেস করে যে হোয়াট ইজ ডিএনএ, সেটাও তাহলে আমাদের অ্যান্সার আসে যে বংশগতির ধারক ও বাহক। আর তাহলে যদি আসে হোয়াট ইজ ক্রোমোজোম, সেম কনসেপ্ট, সেম আমাদের অ্যান্সার আসে কি বংশগতির ধারক ও বাহক। তাই যদি একটাই অ্যান্সার হয় তাহলে আমরা তিনটে টার্মিনোলজি পড়ছি কেন? কোনো দরকার নেই পড়ার। শুধু শুধু তো আমরা তিনটে টার্মিনোলজি আলাদা আলাদা করে পড়ার কারণ হলো এই তিনটে একজনের সাথে আরেকজন রিলেটেড আছে। ডেফিনেশনটা কাইন্ড অফ সিমিলার হলেও একটু আলাদা। তো জিন কি? জিন হলো ডিএনএ এর মধ্যে গ্রথিত অবস্থায় থাকে। ঠিক আছে? এটা যদি ডিএনএ হয়, এইভাবে যদি ডিএনএ হয়, সেই ডিএনএ এর মধ্যে যে ইনফরমেশনটা থাকে সেটাই হলো জিন। ঠিক আছে? এর মধ্যে মানে বিডেড থাকছে বা এমবেডেড থাকছে, এর মধ্যে এভাবে আমাদের জিন থাকছে বা জেনেটিক ইনফরমেশন থাকছে। ঠিক আছে? এইবার এখান থেকে তাহলে বোঝা গেল জিন আর ডিএনএ এর সাথে রিলেশন কি। ডিএনএটা যদি আমি বলি, ডিএনএটা যদি পুরো মালাটা হয় বা পুরো একটা পুঁতির মালা হয়, তাহলে এক একটা পুঁতি হলো আমাদের জিন। ঠিক আছে? এইবার জিন যদি আমরা জিন আর ডিএনএ জেনে গেলাম, তাহলে ক্রোমোজোম কি হচ্ছে? ক্রোমোজোম হলো ডিএনএ যখন সুন্দর করে ফোল্ড হচ্ছে সেটাকে আমরা বলছি ক্রোমোজোম। ঠিক আছে? তো ক্রোমোজোম, ডিএনএ থেকে ক্রোমোজোম কখন তৈরি হয়? নর্মালি যখন আমাদের একটা সেল থাকছে, সেল বা কোষ নর্মাল অবস্থায় যখন নিউক্লিয়াসের ভেতরে কি থাকে, নিউক্লিয়াসের ভেতরে ডিএনএটা এরকম প্যাঁচানো অবস্থায় থাকে। ঠিক আছে? এটাকে আমরা বলি ক্রোমাটিন তন্তু বা ক্রোমাটিন জালিকা। ঠিক আছে? ডিএনএটা নর্মালি একটা প্যাঁচানো অবস্থায় থাকছে, ট্যাংলেট অবস্থায় থাকছে। কিন্তু যখন কোষ বিভাজিত হতে হবে, তখন কি করবে? এই ডিএনএটাই ক্রোমোজোম তৈরি করবে। মানে ও খুব সুন্দর করে নিজেকে পেঁচিয়ে একটা সুবদ্ধ স্ট্রাকচার তৈরি করছে, সেটা হলো ক্রোমোজোম। তার মানে ডিএনএ আর ক্রোমোজোমের মধ্যে তেমন কিছু পার্থক্য নেই, শুধু ওদের দেখতে পার্থক্য, শেপ ওয়াইজ বা স্ট্রাকচার ওয়াইজ পার্থক্য। ঠিক আছে? তো অলরেডি কোষের সময় বা কোষ বিভাজনের সময় আমাদের ক্রোমোজোমকে ডিটেলসে পড়তে হয়। আপাতত আমাদের গল্প হলো জিন নিয়ে। ঠিক আছে? তো জিন যখন কথা আসছে, ফার্স্টে জিনের পড়াশোনাকে আমরা বলছি জেনেটিক্স। তো যখনই আমরা জেনেটিক্স এর কথা পড়ছি, ফার্স্টে জানতে হবে যে কে এই পড়াশোনাটাকে স্টার্ট করেছিল, মানে কে এই কথা নিয়ে, এই জেনেটিক্স বা জিন নিয়ে কথা বলা স্টার্ট করেছিল। সেটা হলো মেন্ডেল, তাই তো? ফুল নাম হলো গ্রেগর জোহান মেন্ডেল। ঠিক আছে? তো মেন্ডেল হলো ফার্স্ট পড়াশোনা শুরু করেছিল বা কথা বলা শুরু করেছিল জিন নিয়ে, জিনের কনসেপ্ট নিয়ে, কিভাবে জিন একজনের থেকে আরেকজনে যাচ্ছে, মানে আগের জেনারেশন বা বাবা মায়ের জেনারেশন থেকে কিভাবে সেটা নেক্সট জেনারেশন, ছেলে মেয়ের জেনারেশনে যাচ্ছে, কতটা যাবে, সেগুলো নিয়ে কথা সব মেন্ডেল বলেছিল। তো জেনেটিক্স মেন্ডেল ছাড়া হতে পারে না। মেন্ডেলের এখনো আমরা মেন্ডেলকে নিয়ে এত কথা বলি কেন? কারণ অনেক থিওরি, অনেক সায়েন্টিস্ট অনেক থিওরি দিয়েছে, যেটা হলো পরবর্তীকালে সেটাকে রিনিউ করতে হয়েছে বা নিউ বেরিয়েছে। যেমন আমরা যখন ইভলিউশনে ডারউইনের কথা বলি,
আমরা জানি যে ডারউইন কিছু তত্ত্ব দিয়ে গেছিল, কিছু থিওরি দিয়ে গেছিল ইভলিউশন নিয়ে, কিন্তু পরে সেটা কিছু কিছু ভুল প্রমাণিত হয়েছে, তো সেটাকে আমরা আবার নতুন করে তৈরি করেছি, তাই না, নয়া ডারউইনবাদ বলি। কিন্তু মেন্ডেল খুব সলিড কিছু থিওরি দিয়েছিল যেটা এখনো চেঞ্জ হয় না। তো মেন্ডেল জেনেটিক্সে খুব ইম্পর্টেন্ট, তার যে রুলস গুলো, তার যে রুলস রেগুলেশন গুলো, বা তার যে হাইপোথিসিস বা থিওরি গুলো, দুটোই হলো এতটাই সলিড যে এখনো সেগুলো নিয়ে কথা বলা হয়। ঠিক আছে, তো মেন্ডেল বাবাজি হলো আমাদের জেনেটিক্সের মেন। ঠিক আছে, তো যখন মেন্ডেল কি নিয়ে পড়াশোনা শুরু করেছিল, মেন্ডেল হলো একটা মটর গাছ নিয়ে পড়াশোনা শুরু করেছিল বা কথা বলা শুরু করেছিল। ওর এক্সপেরিমেন্টটা হলো ফার্স্ট করেছিল মটর গাছের উপরে। ঠিক আছে, তো মেন্ডেল বলেছিল যে যখন আমরা একটা জিন, যখন একটা বাবা মায়ের থেকে, এটা মনে রাখতে হবে যে বাবা মায়ের থেকে যখন ছেলে মেয়ের কাছে যাচ্ছে, জিনটা ট্রান্সফার হচ্ছে, তখন সেটা সব সময় 50% 50%ই আসবে। কথাটার মানে কি, মনে করি যে বাবা আছে, মা আছে, তাদের ডিএনএ যখন সন্তানে আসছে, তখন বাবার 50% ডিএনএ আসবে, মায়েরও 50% ডিএনএ আসবে। এই রেশিওটা কখনোই 40-60 হবে না, কখনোই 80-20 হবে না, কখনোই 70-30 হবে না। ঠিক আছে, পুরো সবসময় এর হাফ আর এর হাফ মিলেই সন্তান তৈরি হবে। জিন সবসময় এদের দুজনের কমপ্লিট হাফ, কমপ্লিট ইকুয়াল আসবে। ঠিক আছে, তাহলে এটা যখনই আমরা জানলাম, তখন এটা আমাদের মাথায় একটা ধারণা আসতে পারে যে অনেককেই আমরা দেখি অনেক সন্তান পুরোটাই বাবার মতো দেখতে, বা অনেক সন্তান পুরোটাই মায়ের মতো দেখতে। তাহলে আমরা কিভাবে, আমাদের তো মাথায় সঙ্গে সঙ্গে এটা আসা উচিত কোশ্চেনটা, তাহলে আমরা কিভাবে বলতে পারি যে টোটাল 50-50 আসছে? আর 50-50 টোটাল হাফ যদি আসে, তো কমপ্লিটলি ও বাবা আর মায়ের কমপ্লিট একটা 50-50 দেখতে হওয়া উচিত, মানে দুজনের পুরো হাফটা ওর মধ্যে থাকা উচিত। কিন্তু বেশিরভাগ সময় আমরা দেখি হয় ওদের মায়ের দিকটা বেশি থাকছে বা বাবার দিকটা বেশি থাকছে। তো এটা কেন হচ্ছে সেটার গল্পই বলেছে হলো মেন্ডেল মটর গাছের মাধ্যমে। ও আরো কিছু কিছু নিয়ে কাজ করেছিল, মটর গাছ নিয়ে কাজ করেছিল, তারপরে গিনিপিগ নিয়ে কাজ করেছিল। তো মেনলি শুরু করেছিল ও মটর গাছ দিয়ে। ঠিক আছে, তো ও কিভাবে পড়াশোনাটা শুরু করেছিল, কেন মনে হয়েছিল যে না আলটিমেটলি 50-50 থাকে? কারণ আগে এই ধারণাটা ছিল না। আগের ধারণা ছিল যে পুরোটাই হয়তো বাবার জিন পেয়েছে, ও আমরা কথায়ও বলি ও তো পুরোই বাবার জিন পেয়েছে, বা ও তো পুরোই মায়ের জিন পেয়েছে, কিন্তু সেটা আসলে হয় না। তো কি হয়, ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা হলো দুজনের জিনই পাচ্ছে, কিন্তু মেইন পয়েন্ট যেটা, সেটা হলো কোনটা প্রকাশ পাচ্ছে আর কোনটা লুকিয়ে থাকছে। ঠিক আছে, তো মেন্ডেল সেটাই বলেছিল যে সব সময় দুটো জিনই আসবে, দুজনেরই সমান আসবে, কিন্তু একটা হলো প্রকাশ পাবে, আরেকটা হলো লুকিয়ে থাকবে বা প্রচ্ছন্ন অবস্থায় থাকবে। তো সেটা কিভাবে হচ্ছে, তার জায়গায় আমাদের জানতে হবে ক্রোমোজোমের একটু কনসেপ্ট। ঠিক আছে, মানুষের ক্রোমোজোম সংখ্যা কত হয়? মানুষের ক্রোমোজোম সংখ্যা, ঠিক আছে, মানুষের ক্রোমোজোম থাকে হলো 44। ঠিক আছে, তো আমরা আরেকটা বলি, হয় আমরা বলি 44টি ক্রোমোজোম আছে, অথবা আমরা বলি 22 পেয়ার্স অফ ক্রোমোজোম আছে। ঠিক আছে, 22 পেয়ার মানে 22 জোড়ায় ক্রোমোজোম আছে। তো আমরা দুটো টার্মিনোলজি কেন ইউজ করছি, 44টি বলছি আর বলছি 22 পেয়ার্স? কারণ ক্রোমোজোম সবসময় জোড়ায় থাকে, মানে জুতোর মতো। ঠিক আছে, একটা জুতো আর একটা জুতো। ঠিক আছে, এরকম যদি আমরা 22 জোড়া জুতো রাখি, ঠিক আছে, তো সেরকম হচ্ছে একটা জুতোর সাথে আরেকটা জুতো পেয়ার, একটা জুতোর সাথে আরেকটা জুতো পেয়ার। তো ওই জুতোর সাথে ওই জুতো যেটা আছে, দুটো পেয়ারের জুতো আছে, সেটা সবসময় একই দেখতে হবে। ঠিক আছে, তো এইরকম যদি আমি দেখাই, তাহলে এইভাবে 22 জোড়া জুতো দেখতে পাওয়া যাচ্ছে। ঠিক আছে, বা 22 জোড়া ক্রোমোজোম। তো 22 জোড়া মানে 22 ইন্টু 2, তাহলে 44টি হচ্ছে, এইভাবে থাকছে। তো একটাও এভাবে ক্রোমোজোম, এটা মনে করো নাম্বার 1 ক্রোমোজোম পেয়ার, এটা নাম্বার 2 ক্রোমোজোম পেয়ার, এটা নাম্বার 3, এটা নাম্বার 4, এইভাবে থাকছে। ঠিক আছে, তো এইভাবে ক্রোমোজোম তৈরি হচ্ছে। এই যে ক্রোমোজোম জোড়া যে আছে,
এই ক্রোমোজোম জোড়ার কি হচ্ছে, এটা এরকম বাবার মধ্যেও আছে, এটা মনে করো বাবার ক্রোমোজোম জোড়া, আর এরকম সেম আমরা কি পাবো মায়ের ক্রোমোজোম জোড়ার মধ্যে, এরকম 44 জোড়া ক্রোমোজোম আমরা পাচ্ছি। ঠিক আছে, এইভাবে পরপর পাচ্ছি। তো তার মধ্যে এই যে জোড়া আছে, প্রতিটি জোড়ার থেকে একটা করে ক্রোমোজোম হলো সন্তানের কাছে আসবে, আর এইখানেও 44 জোড়ার মধ্যে একটা করে ক্রোমোজোম সন্তানের কাছে আসবে। তো 44 যখন থাকে সেটাকে আমরা বলি 2n, তাই না? ডিপ্লয়েড, ডিপ্লয়েড মানে কি প্রত্যেকটা ক্রোমোজোমের কাছে তার পেয়ার ক্রোমোজোম আছে। ঠিক আছে, তো তখন সেটা হলো ডিপ্লয়েড ক্রোমোজোমে আছে বা 2n প্রকারে আছে, এখানেও 2n আছে। কিন্তু তারপরে এখান থেকে সেই জনন কোষ থেকে যখন আমাদের ডিম্বাণু বা শুক্রাণু তৈরি হয়, এখানে স্পার্ম আর ওভাম যখন তৈরি হচ্ছে, তখন কি হচ্ছে আমরা জানি মিওসিস কোষ বিভাজন হচ্ছে। মিওসিস কোষ বিভাজনের ফলে কি হচ্ছে, এখানে n আসছে, এখানে n আসছে, তাহলে এই দুটোকে তারপরে অ্যাড করে আবার 2n তৈরি হচ্ছে, তাই না? সন্তানে আবার কি হচ্ছে, এখানের হাফ এখানের হাফ এসে আবার সন্তান হলো 2n পেয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এইভাবে হলো, তাহলে আলটিমেটলি বোঝা যাচ্ছে যে 50% আর 50%ই আসছে। কখনোই এটা হতে পারে না একটা ক্রোমোজোমকে বা একটা জোড়াকে বাদ দিয়ে দিয়ে 40 আসলো, বা এখান থেকে একটা জোড়া বা দুটো জোড়াকে বাদ দিয়ে দিয়ে 30 আসলো। 50-50 আসছে। তাহলে যখন 50-50 আসছে, এখন গল্প হলো বা কোশ্চেন হলো, তাহলে কেন কিছু কিছু জিনিস পুরোটাই বাবার মতো বা কিছু কিছু পুরোটাই মায়ের মতো দেখতে হচ্ছে? 50-50 থাকলে তাহলে দুটোই সমান সমানে দেখা পাওয়া যাওয়ার কথা সন্তানের মধ্যে বৈশিষ্ট্যগুলো। ঠিক আছে, তো কেন হচ্ছে, নেক্সট কনসেপ্ট হলো আমাদের জানতে হবে যে কিভাবে হচ্ছে এই ব্যাপারটা। ঠিক আছে, তো মনে করো আমি দুটো বাবা মায়ের কথা বলছি, বাবা আর মা। ঠিক আছে, এখানে যদি ধরি বাবা লম্বা, মা বেটে, বাবা ফর্সা, মা কালো, আর বাবা ধরলাম চুল হলো কার্লি হেয়ার হচ্ছে, আর এখানে স্ট্রেট হেয়ার হচ্ছে। ঠিক আছে, তো এইবার যে সন্তান হচ্ছে, সন্তানের মধ্যে কি হচ্ছে দেখা গেল বাবার এই বৈশিষ্ট্যটা আসছে, মায়ের এই বৈশিষ্ট্যটা আসছে, আবার মায়ের এই বৈশিষ্ট্যটা আসছে। সন্তান যে হচ্ছে সে লম্বা হচ্ছে, সে ছেলে হোক বা মেয়ে হোক, তাহলে সন্তান লম্বা, কালো আর স্ট্রেট হেয়ারের হচ্ছে। তো এটা কে চুজ করে দিচ্ছে? মেন কথা হলো যে সন্তান হলো লম্বা হবে না বেটে হবে, ফর্সা হবে না কালো হবে, কার্লি হেয়ার হবে না স্ট্রেট হেয়ার হবে। বাবা আর মায়ের দুটো অপোজিট বাবা মায়ের বৈশিষ্ট্য, তার মধ্যে থেকে কোন বৈশিষ্ট্য সন্তান পাবে, এটা কে ডিসাইড করে দিচ্ছে? নিশ্চয়ই ভগবান ডিসাইড করে দিচ্ছে না। কে ডিসাইড করে দিচ্ছে? নিশ্চয়ই ইসবিশ করা হচ্ছে না, ইসবিশ ধানের শেষ করলাম, ঠিক আছে একটা হয়ে গেল, নিশ্চয়ই সেটা হচ্ছে না। তাহলে আলটিমেটলি কিভাবে হচ্ছে সন্তানের বৈশিষ্ট্য, এদের মধ্যে দুটো অপোজিট বৈশিষ্ট্যের মধ্যে কোনটা প্রকাশ পাবে সেটা কে ডিসাইড করছে? সেটাই হলো জেনেটিক্স এর পড়াশোনা। ঠিক আছে, আচ্ছা, তো এইবার এইভাবেই মেন্ডেল হলো এইভাবেই দুটো মটর গাছ নিয়ে গল্প বলেছিল। ঠিক আছে, ও কি কথাটা, ওর গল্পটা কি ছিল, ও হলো দুটো মটর গাছ নিয়েছে বিপরীত বৈশিষ্ট্যযুক্ত, যেমন আমি বাবা মা বললাম, বাবা লম্বা, মা বেটে, এবার দুজনের মধ্যে যদি মিলন হলো আর বাচ্চা হলো, ঠিক আছে, সন্তান জন্ম হলো, তাহলে যখন যে কোনো একজনের বৈশিষ্ট্য পাচ্ছে, সেরকমই মটর গাছকে নিয়েও করেছিল। মটর গাছ দুটো মটর গাছ নিয়েছিল, একটা লম্বা মটর গাছ, একটা হলো বেটে মটর গাছ নিয়েছিল। ঠিক আছে, দুটো মটর গাছকে নিয়ে কাজ করেছিল। তার জন্য কি হচ্ছে, ও লম্বা মটর গাছকে কি লিখেছিল, ক্যাপিটাল টি, টি ফর টল। ঠিক আছে, তো এবার বেটে মটর গাছকে কি এস ফর শর্ট লিখেছে? না, এটাতে কি হয়েছে, স্মল টি লিখেছে। তাই করা হয়, সবসময় মনে রাখতে হবে যে ক্যাপিটাল টি এটা হলো প্রকট বৈশিষ্ট্য, আর এটা হলো প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। তো কি হয়েছে, এই ক্যাপিটাল টি যেটা প্রকট বৈশিষ্ট্য, সেটারই যেটা স্মল লেটার থাকে সেটাকে আমরা প্রচ্ছন্ন বৈশিষ্ট্যে লিখি, কনফিউশন কম করার জন্য। ঠিক আছে, তো এইভাবে দুটো মটর গাছ নিয়ে কাজ করেছিল। এবার কেন মনে রাখতে হবে দুটো করে কেন লেখা হচ্ছে, যেটা সেম বললাম, ক্রোমোজোম সবসময় জোড়ায় থাকে, যখন বাবার বডিতে থাকছে আর মায়ের বডিতে থাকছে তখন সেটা দুটো ক্রোমোজোম থাকছে, ওই জন্য এখানে দুটো করে ক্যাপিটাল টি আর স্মল টি লেখা হচ্ছে, দুটো করে লেখা হচ্ছে জোড়ায়।
ঠিক আছে। তো এইবার আর এটাকে এই জোড়াকে কি বলা হচ্ছে, সেই জোড়া হলো ক্রোমোজোম জোড়া বলা হচ্ছে বা অ্যালিল জোড়াও বলা হয়। ঠিক আছে, ক্রোমোজোম দ্বয়ও বলা হচ্ছে বা অ্যালিল জোড়াও বলা হচ্ছে। ঠিক আছে, এই বৈশিষ্ট্যগুলোকে অ্যালিল বলা হয়। নরমালি জেনেটিক্স পড়ার সময় আমরা আর ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য বা প্রপার্টি না বলে অ্যালিল বলি। ঠিক আছে, তো সেইভাবে এইখানটায় আসছে হলো এইখান থেকে, তার মানে কি হচ্ছে, যখন এটা বাবার বৈশিষ্ট্য ছিল, এটা মায়ের বৈশিষ্ট্য ছিল, ঠিক আছে, এটা বাবা মটর গাছ, এটা বাবা মটর গাছ, ঠিক আছে, তখন যেটা সন্তানে আসবে, আমি কি বললাম, এটার থেকে একটা আসবে আর এটার থেকেও একটা আসবে। তো কি হচ্ছে, এখান থেকে একটা আসলো আর এখান থেকে একটা আসলো, কি তৈরি হলো, এদের দুজনে এর ক্রোমোজোম আর এর ক্রোমোজোম মিলে তৈরি হলো ক্যাপিটাল টি স্মল টি। মানে এর লম্বা বৈশিষ্ট্যের মধ্যে একটা বৈশিষ্ট্যের মধ্যে এসছে, এর বেটে বৈশিষ্ট্যের মধ্যে একটা বৈশিষ্ট্য, মানে একটা একটা করে অ্যালিল এসছে। ঠিক আছে, তো এটা তৈরি হলো, অনেকগুলো এরকম সন্তান জন্মালো। ঠিক আছে, একটা তো হবে না, অনেকগুলো ছোট ছোট চারা গাছ, দুটো মটর গাছকে যদি আমরা সংকরায়ন করাই বা পরাগ মিলন করাই, অনেকগুলো ছোট ছোট মটর গাছের চারা পাবো। তো দেখা গেছিল, মেন্ডেল দেখেছিল যে নেক্সট জেনারেশনে যেটা তৈরি হয়েছিল, নেক্সট জেনারেশনে সবগুলোই লম্বা মটর গাছ তৈরি হয়েছিল। ঠিক আছে, তো সেটা কিভাবে পাওয়া গেল, কিভাবে জানতে পারলো, সেটা বাইরের দিক থেকে জানতে পারলো। ঠিক আছে, মানে চোখে দেখে। ঠিক আছে, চোখে যখন ও দেখলো যে সবগুলোই লম্বা মটর গাছ জন্মেছে। ঠিক আছে, এইবার এটাকেও কিভাবে করা হয়, মেন্ডেলের যে এই পুরো স্টাডিটা খুব সিস্টেমেটিক্যালি করা হয়। ঠিক আছে, তো সেটাকে কিভাবে লেখা হয়, এই যে আমরা যে এই যে ফার্স্ট জেনারেশনটা, যেখানে আমরা বাবা ও মায়ের মিলন ঘটাচ্ছি বা পরক মিলন হচ্ছে, সেটাকে আমরা বলি প্যারেন্টাল জেনারেশন। প্যারেন্টাল জেনারেশন, ঠিক আছে, বা এটাকে শর্টে বলা হয় প্যারেন্টাল জেনারেশনকে পি জেনারেশন। ঠিক আছে, তো যেখানে বাবা ও মায়ের পরাগ মিলন হচ্ছে বা সংকরায়ন হচ্ছে, সেটাকে আমরা বলি পি জেনারেশন। ঠিক আছে, তারপরে এই বাবা ও মায়ের মিলনের ফলে আচ্ছা, আরেকটা কথা, যেহেতু আমি এখানটায় একে লম্বাকেই বাবা লিখেছি আর বেটেকে মা লিখেছি, তার মানে সবসময় কিন্তু এটাই যে হবে এটার কোনো মানে নেই। তার মানে কি, অপোজিটও হতে পারে, মাও লম্বা হতে পারে, লম্বা বৈশিষ্ট্য বা লম্বা এলিল মার কাছেও থাকতে পারে, আর বেটে বৈশিষ্ট্যের এলিল বাবার কাছেও থাকতে পারে, অপোজিটটাও হতে পারে। ঠিক আছে, বাট এখন আমরা ধরে নিয়ে চলছি। ঠিক আছে, লম্বা মটর গাছ আর বেটে মটর গাছকে নিয়ে চলছি। ঠিক আছে, এইবার এটা হলো আমরা বলছি প্যারেন্টাল জেনারেশন, এখানে লিখছি প্যারেন্টাল জেনারেশন। তো এইখান থেকে যে ফার্স্ট জেনারেশন অফ সন্তান তৈরি হবে, সেটাকে আমরা বলি জনিত, সরি, অপত্যজনু। ঠিক আছে, আচ্ছা বাংলাটাও বলে দিই, এটাকে আমরা বলি জনিত্রীজনু, এটাকে আমরা বলছি জনিত্রীজনু। আর এখান থেকে যে ফার্স্ট সেট অফ সন্তান তৈরি হচ্ছে, ফার্স্ট জেনারেশন যেটা আসছে, সেটাকে আমরা বলছি হলো অপত্যজনু। বাংলায় বলছি অপত্যজনু, ইংলিশে বলছি F1 জেনারেশন, যেহেতু ফার্স্ট জেনারেশন হচ্ছে এটা, তো আমরা এটাকে বলছি F1 জেনারেশন। F1 জেনারেশনে কি দেখা যাবে, F1 জেনারেশনে যখন এটাকে ভাগ করা হচ্ছে, ফার্স্টে এই দুজনকে ভাগ করে নি, এটা যখন মিলন হবে তার আগে কি হবে, ক্রোমোজোম দ্বয় ভাগ হয়ে যাবে, মিওসিস কোষ বিভাজন। ঠিক যখন হলো পরাগরেণু আর ডিম্বাণু তৈরি হচ্ছে, তার আগে কি হচ্ছে, 2n থেকে n হয়ে যাচ্ছে। তো এইবার কি হবে, এই দুটোর মিলন হবে, এই দুটোর মিলন হবে, আবার এই দুটোর মিলন হবে, এই দুটোর মিলন হবে। ঠিক আছে, কি তৈরি হবে, ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি স্মল টি। তো এইরকম তৈরি হচ্ছে, যেখানে অর্ধেক বৈশিষ্ট্য দেখা যাচ্ছে কি 50% বৈশিষ্ট্য বাবার, 50% বৈশিষ্ট্য মার হচ্ছে। ঠিক আছে, তো হাইট ওয়াইজ তাহলে সেও হাফ হওয়া উচিত ছিল কিনা, যদি মনে করো লম্বা গাছটা প্রায় 4 ফুট আর বেটে গাছটা 2 ফুট, তাহলে দুজনের হয়ে, তাহলে দুজনের অ্যাভারেজ করে যেটা আছে সেটা 3 ফুট হওয়ার কথা ছিল, বা যেটা এই যে গাছটা নেক্সট জেনারেশনের যে গাছটা, সেটা 3 ফুট হওয়ার কথা ছিল অ্যাভারেজ হয়ে, বাট সেটা হচ্ছে না, কারণ দুজনের বৈশিষ্ট্যটা মিললো, সেটা হচ্ছে না। কি হচ্ছে, দেখা যাচ্ছে সবগুলো গাছই লম্বা হচ্ছে, বাইরে থেকে দেখা যাচ্ছে সবগুলো গাছই লম্বা হচ্ছে।
ঠিক আছে। তারপরে কি করেছিল মেন্ডেল, মেন্ডেল কিন্তু এখানেই থেমে থাকেনি, একটা জেনারেশনের বাচ্চাগুলো পেয়ে গেল, তাহলে ওখানে যদি একটা কনক্লুশন করে দিত সেটা কিন্তু ভুল কনক্লুশন হতো। ও কি করেছিল, আবার করেছিল, এই যে সন্তানগুলো এই যে গাছগুলো পেলো সেই গাছগুলোর মধ্যে ও আবার পরাগ মিলন করিয়েছে। ঠিক আছে, তো এইবার যে নেক্সট জেনারেশনটাকে বলবো সেটাকে কি বলবো, অপত্যজেনু 2 বা F2 জেনারেশন বলা হয়। ঠিক আছে, F2 জেনারেশনে আবার কি হচ্ছে, এটাকে আবার আমরা নেব, এখানে আবার ভাগ হবে, মনে করো এই দুটো গাছের মধ্যে আমরা করাচ্ছি, ঠিক আছে, পরাগ মিলন হচ্ছে। তো এইবার এইখানে কি করা হচ্ছে, এইভাবে এটাকে বলা হয় হলো পানেট স্কয়ার, এইভাবে আমরা পানেট স্কয়ার করি। ঠিক আছে, এইখানে কি করা হয়, এই যে এর মধ্যে যে এই স্কয়ারটা আছে, এই স্কয়ারে হলো একটা দিকে হলো বাবার জেনারেশন লেখা হচ্ছে, একটা দিকে হলো মায়ের, মানে জেনারেশন বলা বল, এখানে হলো একটা দিকে মায়ের যে অ্যালিল গুলো আছে সেটা লিখবো, একটা দিকে হলো বাবারটা। তো এই যে সাইনটা আছে এটাকে বোঝায় হলো বাবার সাইন, মনে রাখতে হবে, এটা হলো বাবার সাইন। মটর গাছে বাবা আর মায়ের মধ্যে তেমন ডিফারেন্স থাকে না, কিন্তু যখন আমরা মানুষের দিক থেকে পড়বো বা অন্য অ্যানিমালের দিক থেকে পড়বো তখন কি হতে পারে, বাবা আর মা যদি আলাদা না করি, আলাদা করে চেকার বোর্ডে না লিখি, কারণ এখানে আমরা জানি যে বাবা আর মায়েরটা সেম সেমই হচ্ছে, তাই না, তো এইদিকে লেখাটা বা এইদিকে লেখাটাও প্রবলেম হবে না, সেম রেজাল্ট আসবে। কিন্তু যখন বাবা ও মায়ের জিনের ডিফারেন্স আছে সেটাকে বাবার লাইনে বাবাকে লিখতে হবে, মায়ের লাইনে মায়ের, তো কোনটাকে কোন লাইন ইন্ডিকেট করছে সেটা ভালো করে দেখতে হবে। এটা হলো বাবার লাইনে রাখছি আমরা, তাই না, এই যে চিহ্নটা আছে এই চিহ্নটা হলো কিসের চিহ্ন, স্পার্মের চিহ্ন, ঠিক আছে, বা মেলের চিহ্ন। কারণ কি বলা হয়, স্পার্ম আমরা জানি বা শুক্রাণু আমরা জানি কি হচ্ছে, গতিশীল হচ্ছে, তাই তো, তাহলে শুক্রাণু হলো এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে পারে, তাই না, কিন্তু ডিম্বাণু কি, ডিম্বাণু তো মুভ করে না, ডিম্বাণু হলো যেখানে থাকার সেখানেই থাকছে, যেখানে উৎপত্তি হচ্ছে ডিম্বাশয়ের মধ্যে সেখানেই থাকছে, তাই তো, তো ডিম্বাণুর মুভমেন্ট নেই, ওকে অন্য একটা বডি থেকে অন্য বডিতে মুভ করতে হচ্ছে না, তো এটাকে এইভাবে দেখানো হয়, এটাকে হলো প্লাস সাইন দিয়ে এইভাবে দেখানো, মানে ওখানেই বসে আছে ও, আর এটাকে অ্যারো দিয়ে দেখানো হয় কারণ এটাকে মুভমেন্ট দেখানোর জন্য। ঠিক আছে, তো এইভাবে বাবার লাইনে আমরা লিখছি হলো ক্যাপিটাল টি স্মল টি, এইখানেও লিখছি ক্যাপিটাল, মানে হলো এদের দুটো ক্রোমোজোম, দুটো অ্যালিলকে আলাদা আলাদা করে আলাদা সেপারেশন করে আমরা লিখেছি। ঠিক আছে, তো এখানটা কি আছে, ক্যাপিটাল টি স্মল টি, এই দুটোকে কিভাবে করব, সিম্পল, এর সাথে এর, এর সাথে এর, এর সাথে এর, আর এর সাথে এর করছি। ঠিক আছে, আচ্ছা অন্য কালি দিয়ে দেখাই কিভাবে করছি, এর সাথে এর মাল্টিপ্লিকেশন, সিম্পল অ্যালজেব্রিক মাল্টিপ্লিকেশনের মতো আমরা লিখছি, তাই না, এর সাথে টি যদি করি ক্যাপিটাল টি আসে, টি এর সাথে স্মল টি করলে ক্যাপিটাল টি, স্মল টি এর সাথে আবার ক্যাপিটাল টি করছি, এইভাবে যাচ্ছে, এটাতে কি হচ্ছে ক্যাপিটাল টি স্মল টি, এর সাথে আবার একে করছি স্মল টি আসছে। ঠিক আছে, তো এটা দেখতে কিরকম হচ্ছে, এটা হলো দেখতে লম্বাই হচ্ছে, অবশ্যই ক্যাপিটাল টি থাকা মানে লম্বা মটর গাছ হচ্ছে, এটাকেও দেখতে লম্বা মটর গাছ হচ্ছে, এটাকেও দেখতে লম্বা মটর গাছ হচ্ছে, কিন্তু এখানে এটাকে আবার বেটে মটর গাছের মতো, বেটে মটর গাছের বৈশিষ্ট্য ফিরে আসছে, তো বেটে মটর গাছ হচ্ছে। তো মেন্ডেল কি দেখলো, যখন একটা লম্বা একটা বেটে মটর গাছ নিয়ে কাজ হচ্ছে, ফার্স্ট জেনারেশনে সবগুলোই লম্বা মটর গাছ হচ্ছে। ঠিক আছে, তো ফার্স্ট যদি এই জেনারেশনটা দেখে তাহলে সবারই একটা ধারণা হবে যে দুটো বৈশিষ্ট্যের মধ্যে একটা বৈশিষ্ট্য হারিয়ে যায়, ওই বৈশিষ্ট্যটা থাকে না, কারণ লম্বার বেটের মধ্যে যখন সংকরায়ন হলো শুধু লম্বাই পাওয়া গেল, বেটে বৈশিষ্ট্যের কোনো অস্তিত্ব নেই, তাই না, পুরো এক্সটিংক্ট হয়ে যাচ্ছে। কিন্তু পরের যখন জেনারেশনটা আবার দেখলো, যে নেক্সট জেনারেশন করলো, তখন দেখলো এই যে জনিত্রের জন্য যে একটা বৈশিষ্ট্য যেটা ফার্স্ট জেনারেশনে পুরোই হারিয়ে গেছিল সেটা আবার এখানে ফিরে এসছে। ঠিক আছে, তো এইখান থেকে মেন্ডেলের প্রথম সূত্র আসে, সেটা হলো প্রকটতা প্রচ্ছন্নতার সূত্র। ঠিক আছে, এইখান থেকে মেন্ডেল যে সূত্র দিয়েছিল সেটা সূত্রটার বেসিক হলো যে বলেছিল যে প্রতিটা ক্রোমোজোমে কি থাকে, হয় প্রকট বৈশিষ্ট্য থাকে নয় প্রচ্ছন্ন বৈশিষ্ট্য থাকে, ওই দুটো অ্যালিলের মধ্যে যেই ক্যারেক্টারিস্টিক্স একজন হলো আরেকজনের উপরে প্রকট হয়। যেমন এইখানে যে লম্বা বৈশিষ্ট্যটা আছে সেটা বেটে বৈশিষ্ট্য বা বেটে অ্যালিলের উপরে কি হচ্ছে, প্রকট হচ্ছে না, ওই জন্য বেটেটাকে ও প্রকাশ পেতে দেবে না। যখন দুজন একসাথে এসে থাকছে দুটো ক্রোমোজোম
ক্রোমোজোমদ্বয়, বিপরীত বৈশিষ্ট্য যুক্ত দুটো ক্রোমোজোমদ্বয় যখন একসাথে আসছে তখন একটা হলো প্রকট হচ্ছে, মনে করে এখানে ব্ল্যাকটা প্রকট, এটা হলো ব্লুটা হলো প্রচ্ছন্ন। তো এটা কি করছে, ওর উপরে হাবি হয়ে যাচ্ছে, ওকে বলছে চুপ বস, আমি এখন লিডার, ঠিক আছে। তো আরো চুপচাপ বসে পড়ছে, ঠিক আছে। তো এটা এই জন্য প্রকট হচ্ছে আর এটাকে লুকিয়ে দিচ্ছে, এটাকে প্রকাশ পেতে বাইরে থেকে দিচ্ছে না। কিন্তু তার মানে এটা নয় ভেতরে যদি আমরা জিনের ভেতরে দেখি এটা নেই, এটা কিন্তু আছে, ঠিক আছে। জিনের মধ্যে সুপ্ত অবস্থায় ঘুমিয়ে আছে, ও কাজ টাজ করছে না বেশি, কিন্তু ও কিন্তু আছে, ও শুধু বাইরে থেকে প্রকাশ পাচ্ছে বেশি, ঠিক আছে। ওই জন্য এটাকে আমরা, যেহেতু ও বাইরে থেকে প্রকাশ পাচ্ছে, ওকে আমরা বলি প্রকট, ঠিক আছে। একটা তাহলে কি থাকছে, যেই বৈশিষ্ট্যটা প্রকাশ পাবে, দুটো যখন বিপরীত বৈশিষ্ট্য আসছে তার মধ্যে যেটা প্রকাশ পাবে সেটাকে আমরা বলি প্রকট অ্যালিল, ঠিক আছে, প্রকট বৈশিষ্ট্য বা প্রকট অ্যালিল। আর ইংলিশে আমরা বলি ডমিনেন্ট অ্যালিল, ঠিক আছে, ঠিক আছে। আর এটাকে কি বলছি, এটাকে আমরা বলছি প্রচ্ছন্ন, যেটা প্রকাশ পাচ্ছে না, ঠিক আছে, প্রচ্ছন্ন অ্যালিল বা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, বা এটাকে বলা হয় রিসেসিভ, ঠিক আছে, রিসেসিভ অ্যালিল বলা হচ্ছে, ঠিক আছে। তো এইখানে কি হচ্ছে, এইখানেও প্রকট বৈশিষ্ট্য যেহেতু লম্বা, এখানে লম্বাটা প্রকাশ পাচ্ছে, এখানেও শুধু লম্বাটাই বাইরে থেকে দেখা যাচ্ছে, এ হলো লুকিয়ে ঘুমন্ত অবস্থায় থাকছে। কিন্তু এইখানে আবার কিভাবে ফিরে আসছে, কারণ এখানে ওকে সাপ্রেস করার মতো কেউ নেই, এখানে দুটো জিডি কি হচ্ছে বা দুটো অ্যালিলি কি হচ্ছে, বেটে বেটে হচ্ছে, স্মল টি, তাহলে ওকে এখানটায় ছাপিয়ে দেওয়ার মতো মানে সাপ্রেস করে দেওয়ার মতো কেউ নেই। তো এখানেও আবার কি হচ্ছে, নিজের ওন যে বৈশিষ্ট্য, আসল বৈশিষ্ট্য, সেটাকে আবার ও প্রকাশ করতে পারছে, কারণ ওকে ডমিনেন্ট করার মতো কেউ নেই, ঠিক আছে। তো এইখান থেকে এসে হলো প্রকটিত প্রচ্ছন্নতার সূত্র, যেখানে মেন্ডেল বলেছে, এটা হলো ফার্স্ট সূত্র। মেন্ডেল কি বলেছে এখানে, যে আমাদের বডিতে যে কোনো, যখন বাবা ও মায়ের দুটো বিপরীত বৈশিষ্ট্য যখন আসে তখন একটা বৈশিষ্ট্যই প্রকাশ পায়, ঠিক আছে, কিন্তু আরেকটা বৈশিষ্ট্য কি হচ্ছে, সুপ্ত অবস্থায় ওখানেই থাকে, ঠিক আছে। যেই বৈশিষ্ট্যটা সুপ্ত অবস্থায় থাকছে সেটাকে আমরা প্রচ্ছন্ন অ্যালিল বলছি বা রিসেসিভ অ্যালিল বলছি, আর যেটা হলো প্রকাশ পাচ্ছে সেটাকে আমরা ডমিনেন্ট অ্যালিল বলছি, ঠিক আছে। তো এটা হলো মেন্ডেলের ফার্স্ট সূত্র, ঠিক আছে। তো আজকের মতো এখানেই আমি শেষ করছি। এটা হলো আমরা মেন্ডেলের আপাতত ইন্ট্রোডাকশন, এই চ্যাপ্টারটা ফার্স্ট এর ইন্ট্রোডাকশনটা বললাম, আর তার সাথে হলো মেন্ডেলের ফার্স্ট সূত্রের কথা বললাম। মেন্ডেলের আরো দুটো সূত্র আছে, যেটা হলো এক সংকর বৈশিষ্ট্য, এক সংকর জনন যেটা দেখালাম সেটা নিয়েও মেন্ডেল একটা সূত্র দিয়েছিল, তারপরে দ্বিসংকর জনন আছে সেটা নিয়েও মেন্ডেল সূত্র দিয়েছিল, তো সেগুলোও জানতে হবে, ঠিক আছে। থ্যাংক ইউ। নমস্কার সবাইকে, ওয়েলকাম ব্যাক। আই হোপ তোমরা সবাই আমাকে শুনতে পাচ্ছ। তো আজকে আমরা সেই যে বংশগতি বা জেনেটিক্স নিয়ে যে আমি লাস্ট ভিডিওটা করেছিলাম সেটার সাথে আরো কিছু তথ্য ওর সাথে শুরু করব, কন্টিনিউ করব, ঠিক আছে। তো ফার্স্ট দিন আমরা যেখানে শেষ করেছিলাম সেটা হলো মেন্ডেলের কথা, মেন্ডেলের ফার্স্ট সূত্র দিয়ে আমরা শেষ করেছিলাম, সেটা হলো প্রকটিত প্রচ্ছন্নতার সূত্র। এইবার আমি বলেছিলাম ভিডিওর লাস্টে যে আরো দুটো সূত্র পড়তে হবে, সেটা হলো এক সংকর জননের সূত্র আর দুই সংকর জননের সূত্র বা দ্বিসংকর জননের সূত্র, ঠিক আছে। তো এক সংকর জননের সূত্র বা দুই সংকর জননের সূত্র পড়ার আগে আগে এক সংকর জননটা পড়তে হবে কিভাবে হচ্ছে, আর দ্বিসংকর জননটা পড়তে হবে, ঠিক আছে। তো কিছু কিছু কালকে আমরা কি বলেছিলাম, এর আগের দিন আমরা কি কথা বলেছিলাম, যেটা কথা বলছিলাম সেটা হলো মটর গাছের সংকরায়ন করছিলাম, ঠিক আছে। এবার সংকরায়ন কাকে বলি, যখন দুটো বিপরীত বৈশিষ্ট্যের জীব বা বিপরীত লিঙ্গের জীবকে আমরা মিলন করাচ্ছি সেটাকে আমরা সংকরায়ন বলি, ঠিক আছে। তো সেই টার্মটাকে আমরা বলছি সংকরায়ন, ঠিক আছে। এইবার সংকরায়নে আমরা দুটো গাছ নিয়ে কথা বলেছিলাম, একটা হলো ক্যাপিটাল টি যেটা ছিল লম্বা মটর গাছের বৈশিষ্ট্যের, আরেকটা ছিল স্মল টি সেটা হলো বেটে মটর গাছ ছিল। এইবার
এদের দুজনের দেখো কিভাবে হচ্ছে, এইখানে দুটো যে অ্যালিল আছে বা দুটো যে ক্রোমোজোম জোড়া আছে তারা হলো দুজনেই সেম বৈশিষ্ট্যের। তো এটাকে কি বলা হয়? হোমোজাইগাস জীব বা হোমোজাইগাস অ্যালিল। হোমোজাইগাস জীব বা হোমোজাইগাস অ্যালিল কাকে বলা হচ্ছে? যখন দুটো অ্যালিলই বৈশিষ্ট্য অনুযায়ী একদম সিমিলার হচ্ছে, আইডেন্টিক্যাল হচ্ছে। এর মধ্যে কি হচ্ছে, এই ক্রোমোজোম জোড়ার মধ্যে দুটো অ্যালিল আছে, দুটো অ্যালিলই বৈশিষ্ট্য অনুযায়ী দুজনই লম্বা, তাই তো? তো দুজনই ইকুয়াল হচ্ছে, ঠিক আছে? তাহলে সেটাকে আমরা বলছি হলো হোমোজাইগাস জীব। এটাও তাই, এই যে ক্যাপিটাল টি আর ক্যাপিটাল টি আর স্মল টি এরা হলো হোমোজাইগাস জীব, কারণ এর কাছে কি আছে, দুজনেই বেটে, তাহলে বৈশিষ্ট্য অনুযায়ী আইডেন্টিক্যাল হচ্ছে, এইখানেও দুজনেই লম্বা। তো তারপরে কি হয়েছিল, যখন আমরা এই দুজনের এই যে সংকরায়ন বললাম, এই দুজনের মিলন করিয়েছিলাম বা সংকরায়ন করিয়েছিলাম, তখন আমরা, মনে আছে তো, এটাকে আমরা বলছিলাম প্যারেন্টাল জেনারেশন, এটাকে আমরা বলছিলাম F1 জেনারেশন। তখন আমরা কি পেয়েছি? আমরা পেয়েছি হলো ক্যাপিটাল টি স্মল টি। ক্যাপিটাল টি স্মল টি যেটা আসছে সেটাতে দেখো দুটো বিপরীত বৈশিষ্ট্যের মিলন হচ্ছে, তো সেটাকে আমরা বলি হেটেরোজাইগাস জীব। সেটাকে আমরা বলছি হেটেরোজাইগাস জীব বা হেটেরোজাইগাস অ্যালিল বলা হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, লিখছি না। তো এখানে কি হচ্ছে, দুটো বৈশিষ্ট্য আলাদা আছে, ঠিক আছে, বিপরীতধর্মী বৈশিষ্ট্য আছে, ঠিক আছে? তো এইভাবে, আর তার মধ্যে আরো দুটো টার্ম যেটা জেনেছিলাম, কোনটাকে প্রকট কোনটাকে প্রচ্ছন্ন বলছি। তো যেই বৈশিষ্ট্যটা নেক্সট জেনারেশনে প্রকাশ পাচ্ছে সেটাকে আমরা বলছি প্রকট বৈশিষ্ট্য, আর যেই বৈশিষ্ট্য প্রকাশ পাচ্ছিল না, which is বেটে বৈশিষ্ট্যটা প্রকাশ পাচ্ছিল না, তো সেটাকে আমরা বলছিলাম প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, ঠিক আছে? তো এইভাবে তৈরি হয়েছিল শঙ্কর জীব, যেটা ছিল F1 জেনারেশনে, ঠিক আছে? তারপরে এই রকম দুটো শঙ্কর জীবকে নিয়ে আমরা কি করেছিলাম, পানেট স্কয়ার করেছিলাম। তো সেখান থেকে কি এসেছিল, একটা বিশুদ্ধ লম্বা, দেখো এটা হলো বিশুদ্ধ লম্বা হচ্ছে, এটাকে আমরা বলছি শঙ্কর লম্বা। এবার শঙ্কর লম্বা কাকে বলে বা শঙ্কর জীব কাকে বলে? যেখানে এরকম হেটেরোজাইগাস বৈশিষ্ট্যের অ্যালিল থাকবে সেটাকে আমরা বলছি শঙ্কর জীব। আর যেখানে হোমোজাইগাস বৈশিষ্ট্যের অ্যালিল থাকবে, যেমন এটা বা এটা, তাই তো, এটাকে আমরা বলছি হলো বিশুদ্ধ জীব, ঠিক আছে? এটা হলো বিশুদ্ধ প্রকট, এখানে দুটোই লম্বা লম্বা আছে, তাই তো, এটা হলো বিশুদ্ধ প্রচ্ছন্ন, ঠিক আছে? আর এটা কি শঙ্কর লম্বা আমরা বলছি। কেন শঙ্কর বলছি? কারণ এখানে একটা ভেতরে, যদি জিনের ভেতরে দেখা যায়, একটা কি আছে, প্রকট বৈশিষ্ট্য, একটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য আছে, কিন্তু আলটিমেটলি বাইরে থেকে কি দেখা যাচ্ছে, বাইরে থেকে গাছটাকে আমাদের লম্বাই লাগছে, তো আমরা বলছি শঙ্কর লম্বা, ঠিক আছে? তো এই কনসেপ্টেই আরো দুটো টার্মিনোলজি আসে, সেটাকে আমরা বলছি জিনোটাইপিক ও ফিনোটাইপিক, ঠিক আছে? জিনোটাইপিক কখন বলা হচ্ছে, যখন আমরা জিনের ভেতরটাকে দেখছি, ঠিক আছে, জিনটাকে দেখছি, তখন সেটাকে আমরা বলছি জিনোটাইপ, সেটাকে আমরা বলছি জিনোটাইপ, ঠিক আছে? আর যখন আমরা এই যে বাইরে থেকে দেখছি, কারণ বাইরে থেকে যদি আমরা দেখি, এই বিশেষ করে এই শঙ্কর গাছটার কথাই যদি আমি বলি, শঙ্কর গাছটার বেসিসে আমরা জিনোটাইপ আর ফিনোটাইপ বুঝতে পারবো, তাই তো? তো শঙ্কর গাছে যদি ভেতর থেকে দেখি, ভেতর থেকে কি আমরা জানি, একটা হলো ওর কাছে লম্বা জিন আছে, একটা ওর কাছে বেটে জিন আছে, এটা আমরা যদি জিনটাকে দেখি তাহলেই জানতে পারবো। তো জিনোটিপিক্যালি কি হচ্ছে, শঙ্কর হচ্ছে, জিনোটাইপ হলো ও শঙ্কর বৈশিষ্ট্য, ঠিক আছে? কিন্তু ওর ফিনোটাইপ কি হচ্ছে, ফিনোটাইপ মানে বাইরে থেকে দেখা যাবে, যা দেখা যাচ্ছে, মনে করো আমার বাইরে থেকে যদি আমাকে দেখা যায়, আমাকে যেমন লাগছে হয়তো সেটা আমার মায়ের থেকে এসছে, বলছে যে এটা ও তো একদম মায়ের মতো দেখতে, তাহলে আমার ফিনোটাইপ বৈশিষ্ট্য হলো মায়ের মতো। কিন্তু জিনোটাইপ কি হবে, জিনোটাইপ বৈশিষ্ট্যের মধ্যে কি আমার বাবা আর মায়ের 50% দুটো বৈশিষ্ট্যই থাকছে, হয়তো বাবার কিছু বৈশিষ্ট্য আমার মধ্যে প্রকাশ পায়নি, ঠিক আছে? তো বাইরে থেকে আমার যেই অ্যাপিয়ারেন্সটা যেটা দেখা যায় সেটাকে আমরা বলি, বা যে কোনো, যখন আমরা যে কোনো জীব নিয়ে কথা বলি, যেটা বাইরের অ্যাপিয়ারেন্স, বাইরে প্রকাশ পাচ্ছে, সেটা হলো ফিনোটাইপ বৈশিষ্ট্য, ঠিক আছে? সেটাকে আমরা বলি ফিনোটিপিক বা ফিনোটাইপিক বা ফিনোটাইপ,
ঠিক আছে, এটা বলা হচ্ছে। ঠিক আছে, তো এই দুটো টার্মিনোলজিও জানতে হবে। ঠিক আছে, এইবার এই জিনোটাইপিক আর ফিনোটাইপিক বা ফিনোটিপিক নিয়ে রেশিও করা হয়। ঠিক আছে, তো এটা কি ছিল, যেই জেনারেশনে চেকার বোর্ড করা হয় সেই জেনারেশনটাকে আমরা বলি F2 জেনারেশন, তাই তো? সেকেন্ড জেনারেশন হচ্ছে ফার্স্ট জেনারেশনের সংকরায়নে যখন সেকেন্ড জেনারেশন পাওয়া যাচ্ছে সেটাকে আমরা বলি F2 জেনারেশন। F2 জেনারেশনে কি করা হয়, এদের অনুপাত বের করা হয়। দুই ধরনের অনুপাত, জিনোটাইপিক অনুপাত। জিনোটাইপিক অনুপাত কি হচ্ছে তোমার মনে হচ্ছে, দেখো এখানে এরা হলো লম্বা কিন্তু এরা কি বিশুদ্ধ লম্বা, তাই তো? এ হলো বিশুদ্ধ লম্বা, এ কি বিশুদ্ধ বেটে, আর এরা দুজন কি শঙ্কর লম্বা। ঠিক আছে, তো এইখানে কি পাওয়া যাচ্ছে, এটা একটা, এটা দুটো, আর এটা একটা। তো জিনোটাইপিক অনুপাত কি হচ্ছে 1:2:1, তার মানে একটা বিশুদ্ধ লম্বার জন্য 1, দুটো শঙ্কর লম্বার জন্য 2, এটা 1। ঠিক আছে, তারপরে ফিনোটাইপিক, ফিনোটাইপিকে কি হবে, ফিনোটাইপিকে তো বাইরে থেকে তো বোঝা যাচ্ছে না যে কোনটা শঙ্কর, এটা শঙ্কর না বিশুদ্ধ, এটা তো বাইরের অ্যাপিয়ারেন্স আমার জানা নেই। আমার যে হাইটটা হয়েছে সেটা কি আমার পিওর হাইট নাকি দুইজনের মিলেমিশে সেটা মিক্স হাইট এসেছে সেটা তো জানা নেই, সেটা তো বাইরে থেকে কোনোদিনই বোঝা যায় না, তাই না? তো বাইরে থেকে এই তিনজনকেই লম্বা লাগবে, বাইরে থেকে যারা দেখছে এই তিনটে গাছকে তাদের লম্বা লাগছে, শুধু এই গাছের কাছে যেহেতু কোনো লম্বা অ্যালিল আসেনি তো ওকে বেটে লাগবে, তো ফিনোটাইপিক অনুপাতটা হবে 3:1। ঠিক আছে, তো এই অনুপাত নিয়েও প্রচুর কোশ্চেন আসে, জিনোটাইপিক অনুপাত ফিনোটাইপিক অনুপাত নিয়ে, তো এটা মনে রাখতে হবে এই দুটো অনুপাত। ঠিক আছে, তারপরে হলো এটার থেকে এই যে এটাকে কি বলা হচ্ছে, এই যে পরীক্ষাটা আমরা বলছি সেটা হলো এক শঙ্কর জননের পরীক্ষা। ঠিক আছে, এটাকে আমরা বলছি এক শঙ্কর জননের পরীক্ষা। ঠিক আছে, এক শঙ্কর জনন কেন বলা হচ্ছে, কারণ আমরা এখানটায় এক জোড়া বৈশিষ্ট্য নিয়ে কাজ করছি, এক জোড়া লম্বা বৈশিষ্ট্যের সাথে এক জোড়া বেটে বৈশিষ্ট্য। ঠিক আছে, তো এটা হলো এক শঙ্কর জননের পরীক্ষা। এক শঙ্কর জননের পরীক্ষা থেকে মেন্ডেল যে সূত্রটা দিয়েছিল সেই সূত্রটাকে বলা হয় পৃথকীভবনের সূত্র। কি বলা হচ্ছে, পৃথকীভবনের সূত্র বলা হচ্ছে। ঠিক আছে, তো এইখানে বা এই সূত্রটাকে বলা হচ্ছে ল অফ সেগ্রিগেশন। ঠিক আছে, ল অফ সেগ্রিগেশন পৃথকীভবনের সূত্র আসলে কি, সূত্রটা কি, সূত্রটা হলো মেন্ডেল বলেছে যখন এই যে এই দুটো যে ডিফারেন্ট অ্যালিল আছে এরা দুজন যখন নেক্সট জেনারেশনে মিলিত হচ্ছে তখন শুধু ওরা কি করছে, ওরা হলো পরস্পর মিলিতই হচ্ছে কিন্তু পরস্পর মিশ্রিত হচ্ছে না। ঠিক আছে, মানে কি দুজন শুধু একসাথে থাকছে, ঠিক আছে, কোনো বন্ডিং কিন্তু নেই, মানে ওই যে কেমিক্যাল বন্ডের মতো কিন্তু কোনো বন্ডিং দেখা যাচ্ছে না, তাই না? যেমন এখানটা আমরা যদি বলি হাইড্রোজেন আর অক্সিজেন দুটোকে মিলিয়ে একদম এখানটায় একজন আরেকজনকে ইলেকট্রন দিয়ে বা একজন আরেকজনকে এখানটায় ইলেকট্রন ট্রান্সফার করে H2O মানে একটা কেমিক্যাল বন্ড তৈরি করছে, সেটা কিন্তু এখানে হচ্ছে না। ঠিক আছে, এরা শুধু পাশাপাশি থাকছে, সেই জেনারেশনে এই বাবা মায়ের থেকে যখন সন্তান হলো সেই সন্তানের জেনারেশনে এরা শুধু পাশাপাশি থাকছে, মিলন হচ্ছে বাট মিশ্রণ হচ্ছে না, দুজন দুজনের মধ্যে মিশ্রিত হচ্ছে না। ঠিক আছে, আর পরের জেনারেশন যখন এই জেনারেশন থেকে আবার নেক্সট জেনারেশন, এটা F1 ছিল, যখন F2 জেনারেশন হবে এরা পরস্পর থেকে আবার পৃথক হয়ে যেতে পারে, যেভাবে দুজনের মিলন হয়েছিল সেইভাবে পুরো ইন্ডিপেন্ডেন্ট দুজন দুজনের থেকে পৃথক হয়ে যেতে পারে। ঠিক আছে, আমরা সেটা দেখলাম, পৃথক হয়ে গিয়ে ও আবার অন্য কারোর সাথে গিয়ে মিলিত হতে পারছে। ঠিক আছে, এটাই হলো পৃথকীভবনের সূত্র। মানে আলটিমেটলি আমি যদি বলি এরা দুজন দুজনে কিন্তু বিয়ে করছে না, দুজন কি হচ্ছে লিভিং রিলেশনে থাকছে, তারপরে যখন পরের জেনারেশনে আবার আলাদা হয়ে বেরিয়ে যাচ্ছে, তাই তো? তো এই জন্য এটা কি বলা হচ্ছে কি পৃথকীভবনের সূত্র। ঠিক আছে, তো তাই জন্য এইখানে বলা হচ্ছে ওই জন্য নেক্সট জেনারেশন যখন আমরা দেখছি, যখন আমরা চেকার বোর্ড করছি তখন আমরা দেখছি ওর সাথে এখানে আরো দুজন ছিল, ওর সাথে যেমন
ও স্বাধীনভাবে মিলিত হতে পারছে, আবার ওর সাথে ও স্বাধীনভাবে মিলিত হতে পারছে, ওর সাথে ও স্বাধীনভাবে মিলিত হতে পারছে, আবার ওর সাথে ও স্বাধীনভাবে মিলিত হতে পারছে। যেহেতু কোনো বন্ড তৈরি হয়নি, ওই জন্য পুরোপুরি আলাদা হয়ে গিয়ে অন্য যে কোনো কারোর সাথে পুরো স্বাধীনভাবে মিলন হচ্ছে। ঠিক আছে, এটা হলো ফার্স্ট সূত্র, পৃথকীভবনের সূত্র। ফার্স্ট এক সংকর পরীক্ষার সূত্র হলো পৃথকীভবনের সূত্র বা ল অফ সেগ্রিগেশন, ল অফ সেগ্রিগেশন বলা হচ্ছে এটাকে। ঠিক আছে, তো এটাও অনেক সময় কোশ্চেন আসে, দিয়ে দেবে চারটে সূত্র, আর চারটে সূত্র দেওয়ার পরে বলবে যে এর মধ্যে থেকে এক সংকর জননের পরীক্ষার সূত্রটি কোনটা, বা মেন্ডেল এক সংকর জনন পরীক্ষার পরে কোন সূত্রটি প্রস্তাবনা করেছিল। ঠিক আছে, তো এক সংকর জননের মধ্যে আরো তিনটে সূত্রের কথা আমাদের পড়তে হবে, যেমন আগের দিন আমরা পড়েছি প্রকটতা প্রচ্ছন্নতা, তারপরে আরেকটা দ্বিসংকর জননের সূত্র। তো তার মধ্যে কোনটা এক সংকর জননের সূত্র? এই পৃথকীভবনের সূত্র হলো এক সংকর জননের সাথে রিলেটেড সূত্র। ঠিক আছে, আচ্ছা, তো এক সংকর জনন যখন জানলাম, তার সাথে রিলেটেড দ্বিসংকর জনন জানবো। এবার দ্বিসংকর জননটা কি? দ্বিসংকর জনন যখন আমরা দুটো বৈশিষ্ট্য নিয়ে কথা বলছি, যেমন আমি শুরুতে আগের দিনের যেটা ছিল, আগের দিনের ভিডিওতে আমি বলেছিলাম যে যদি তিনটা বৈশিষ্ট্য নিয়ে কথা বলি, যেমন আমি বাবার মাকে দিয়েছিলাম যে বাবা লম্বা, মা বেটে, বাবা ফর্সা, মা কালো, বাবার কার্লি হেয়ার, বাবার আর মায়ের হলো স্ট্রেট হেয়ার। এইভাবে তিনটে করেছেন, তো তিনটে বাবার তিনটে বিপরীত বৈশিষ্ট্যের সাথে মায়ের তিনটে বিপরীত বৈশিষ্ট্যকে আমি বলেছিলাম বোঝানোর জন্য, তাই তো? তো সেরকমই তিনটে জায়গায় দুটো বিপরীত বৈশিষ্ট্য নিয়ে কাজ করা হয়। ঠিক আছে, তো সেটাকে আমরা বলছি দ্বিসংকর জননের সূত্র। ঠিক আছে, দ্বিসংকর জননের সূত্রটা পরে বলছে, দ্বিসংকর জনন আপাতত দেখবো, দ্বিসংকর জনন। তো এবার মটর গাছ নিয়ে তো একটা কথা হলো, এইবার আমরা গিনিপিগ নিয়ে বলি। ঠিক আছে, মেন্ডেল হলো মটর গাছের সাথে গিনিপিগ নিয়েও পরীক্ষা করেছিল, তো সেটাতে আমরা এখন গিনিপিগ নিয়ে কথা বলি। ঠিক আছে, তো গিনিপিগ নিয়ে যখন কথা হয়েছিল, মেন্ডেল কি করেছিল, গিনিপিগের লোম নিয়ে পরীক্ষা করেছিল। ঠিক আছে, দুটো বিপরীত গিনিপিগ নিয়েছিল, আর দুটো বিপরীত গিনিপিগের ও লোমের একটা হলো স্ট্রাকচার, আর আরেকটা হলো যেটা আছে টেক্সচারের সাথে সাথে কালার নিয়ে ও পরীক্ষা করেছিল। একটা গিনিপিগ কি নিয়েছিল, একটা গিনিপিগ ও নিয়েছিল হলো কালো, সাথে অমসৃণ লোমযুক্ত। ঠিক আছে, এটা কি ছিল, প্রকট বৈশিষ্ট্যের গিনিপিগ ছিল। ঠিক আছে, তো কি আমরা অ্যাজ এ সিম্বল কি লিখতে পারি, ক্যাপিটাল বি, বি ফর ব্ল্যাক। আর অমসৃণটাও কি ছিল, প্রকট বৈশিষ্ট্য ছিল। তো আর ক্যাপিটাল আর, আর ফর রাফ। ঠিক আছে, তার সাথেও কি করেছিল, প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের একটা গিনিপিগ নিয়েছিল। তারা কি ছিল, সাদা ও মসৃণ। সেখানটা আমরা কি লিখবো, স্মল বি, সাথে ওর সাথে কি লিখবো, স্মল আর। ঠিক আছে, তো এই দুজন দেখতে পাচ্ছ যে দু জোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়ে কাজ হচ্ছে। ঠিক আছে, কালোর সাথে মসৃণ লোম, সাদার সাথে কালোর সাথে অমসৃণ লোম, সাদার সাথে মসৃণ লোম নিয়ে কাজ হচ্ছে। তো দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্যকে মিলন করানো হচ্ছে, তারপরে দেখবে রেজাল্ট কি আসছে, কালোর সাথে সাদা আসছে না, সাদার সাথে অমসৃণ আসছে না, মসৃণের সাথে কালো আসছে। এইভাবে পরীক্ষাটা করা হবে, ওই জন্য এটাকে বলা হয় দ্বিসংকর জনন। ঠিক আছে, এইবার এটা ছিল কি, এটা তাহলে সেম প্যারেন্টাল জেনারেশন বা জেনারেশন পি হচ্ছে, তার সাথে আমরা দেখবো F1 জেনারেশন। F1 জেনারেশনে কি প্রত্যেকটা বৈশিষ্ট্য একটা করে আসবে, তো সেখানে আমরা কি লিখতে পারি, ক্যাপিটাল বি এর সাথে স্মল বি আর ক্যাপিটাল আর এর সাথে স্মল আর। ঠিক আছে, প্রত্যেকটা বৈশিষ্ট্যের সাথে প্রত্যেকটা বৈশিষ্ট্য মিশবে। ঠিক আছে, তো প্রত্যেকটা বৈশিষ্ট্য থেকে একটা একটা করে আমাদের অ্যালিল নিতে হবে, তো সেইভাবে আমরা লিখলাম। তো দেখতে ওয়াইজ কি রকম হবে, বাইরে থেকে ফিনোটিপিক্যালি যদি আমরা বলি, ফিনোটিপিক্যালি ওরা কিন্তু দেখতে কিরকম হবে, প্রকট বৈশিষ্ট্যের হবে। তো কালো অমসৃণ হচ্ছে। এইবার এইটাকে নিয়ে কি করা হয়েছিল, F2 জেনারেশন করা হয়েছিল। F2 জেনারেশনে একটা বিগার চেকার বোর্ড আমরা করব। আই হোপ সবাই ক্লিয়ার দেখতে পাচ্ছ।
তো প্রত্যেকটার থেকে দুটো দুটো করে লিখলাম, যদি এর সাথে এর মিলন হয়, এর সাথে এর মিলন হয়, এর সাথে এর মিলন হয়, আর এর সাথে এর মিলন হচ্ছে, ঠিক আছে, এরা যদি একসাথে থাকে তো কি হচ্ছে, আবার সেম যেটা আমি বলেছি পানেট স্কোয়ার এর সময় যেটা করা হয়, এর সাথে এর করতে হবে, এর সাথে এর, এর সাথে এর, এর সাথে এর লিখবো, তাহলে কি আছে, এর সাথে এর যখন ক্যাপিটাল বি ক্যাপিটাল বি ক্যাপিটাল আর ক্যাপিটাল আর, এর সাথে কি হচ্ছে ক্যাপিটাল বি ক্যাপিটাল বি ক্যাপিটাল আর স্মল আর, এইভাবে লিখে নেই। এবার কি করছি, কোনটার সাথে করলাম, এটার সাথে এটার করলাম, তো ক্যাপিটাল বি ক্যাপিটাল আর স্মল আর, ঠিক আছে, তাহলে ক্যাপিটাল বি স্মল আর, ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর স্মল আর, স্মল আর। তো এইবার এটার সাথে আবার এটার করছি, আমি আগের থেকে না করে রেখে এখন করছি যাতে তোমরা বুঝতে পারো সাথে সাথে যে কোনটার সাথে কিভাবে করছি। এবার এটার সাথে করছি, এটাতে ক্যাপিটাল বি ক্যাপিটাল আর স্মল আর, তারপর এটার সাথে এটা ক্যাপিটাল বি স্মল আর, এটার সাথে এটা স্মল বি ক্যাপিটাল আর স্মল বি ক্যাপিটাল আর, ঠিক আছে। তো এইবার কি করব আমরা, এটা সব লেখা হয়ে গেল, এবার আমরা জিনোটিপিক বৈশিষ্ট্যটা দেখে নেব। জিনোটিপিক বৈশিষ্ট্য এখানটায় কি কি দেখতে পাচ্ছি, এইখানে যদি আমরা লিখি এটা কি হচ্ছে শর্ট ফর্মে লিখছি, ঠিক আছে, কালো অমসৃণকে আমি কা আর অ লিখছি, ঠিক আছে, কালো অমসৃণ, ঠিক আছে, এটাও কি হবে কালো অমসৃণ, এটাও কি হবে কালো অমসৃণ, তাই না, এখানে ক্যাপিটাল আর স্মল আর থাকলেও আমি কি বললাম ক্যাপিটাল আর বা অমসৃণটা হলো প্রকট, তাহলে অমসৃণই বাইরে থেকে দেখা যাচ্ছে অমসৃণ, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কালো অমসৃণ, ঠিক আছে। এইবার কালো অমসৃণ কালো অমসৃণ কালো অমসৃণ, আগে সবগুলোর কালো অমসৃণ আমি লিখে নিচ্ছি, কালো অমসৃণ, এটাও তাই কালো অমসৃণ, আর কিছু বাদ যাচ্ছে না, ঠিক আছে, তারপরে এবার কি লিখছি, তারপর আমি লিখবো কালো মসৃণ, ঠিক আছে, এখানে দেখো এটা কালো মসৃণ, কালো মসৃণ, ঠিক আছে, এইবার কি হচ্ছে এটা আসছে কালো মসৃণ, ঠিক আছে, এইবার এই তিনটাকে দেখো আসছে কি সাদা, তার সাথে আসছে মসৃণ অমসৃণ, সরি সাদা তার সাথে অমসৃণ, সাদা তার সাথে অমসৃণ, আর এইখানে কি আসছে পুরোটাই প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, সাদা তার সাথে মসৃণ, ঠিক আছে। তো এইবার এইখান থেকে আমরা কি করব, এইখান থেকে আমরা ফিনোটাইপিক অনুপাত বের করব, ফিনোটাইপিক অনুপাত এত কিছু আছে, তার মধ্যে কিভাবে করব একটা খুব ইজি প্রসেস বলছি, এইভাবে দেখবে, এইখান থেকে আমি তিনটে ট্রায়াঙ্গেল করব, ঠিক আছে, এইখানে দেখো এই ট্রায়াঙ্গেলটা যার যার উপর দিয়ে গেছে, হ্যাঁ এই ট্রায়াঙ্গেলটা যার যার উপর দিয়ে গেছে সবাই কি হচ্ছে কালো অমসৃণ হচ্ছে, ঠিক আছে, এই যে এইখানে সরি এটা মসৃণ আছে, হ্যাঁ এটা হলো মসৃণ, তো এই ট্রায়াঙ্গেলটা যার যার উপর দিয়ে যাচ্ছে তারা সবাই হলো কালো অমসৃণ হচ্ছে, ঠিক আছে, এরা সবাই কালো অমসৃণ হচ্ছে, তাহলে টোটাল আমরা কয়টা পাচ্ছি কালো অমসৃণ, 1 2 3 4 5 6 7 8 9, ঠিক আছে, তো ফিনোটাইপিক অনুপাত বের করব, ফিনোটাইপিক অনুপাতে আমরা কি দেখতে পেলাম, ফার্স্টে আসছে 9, 9 কি কালো অমসৃণ আছে, যেটা হলো প্রকট বৈশিষ্ট্যের মধ্যে পড়ছে কালো অমসৃণ। এবার আরেকটা ট্রায়াঙ্গেল, এইখানে হলো পুরো ট্রায়াঙ্গেল না, এইখানে যেখানে ট্রায়াঙ্গেলের অ্যাঙ্গেল গুলো আছে পয়েন্ট গুলো সেগুলোকে নেব,
ঠিক আছে? এই তিনটাকে দেখো, কালো মসৃণ, কালো মসৃণ, কালো মসৃণ, আর একটা ট্রায়াঙ্গেলের তিনটে পয়েন্ট, তিনটে কর্নার, দেখো কালো মসৃণ, তাহলে এটা কি হচ্ছে 3, ঠিক আছে? আরেকটা কি দেখবো, আরেকটা ট্রায়াঙ্গেল নেব, এটা তিনটে কর্নার, আবার এই তিনটে কর্নারকে যদি দেখো, দেখো আসছে সাদা অমসৃণ, তাহলে আরেকটা বৈশিষ্ট্য পেয়ে গেলাম 3। আর লাস্ট যেটা বাকি থাকছে, যেটাতে কোনো প্রকট বৈশিষ্ট্য প্রকাশ পায়নি, শুধু প্রচ্ছন্ন বৈশিষ্ট্য আছে, তাহলে সেটা কি হচ্ছে, সাদা মসৃণ, একটাই আছে যেটা বিশুদ্ধ প্রচ্ছন্ন, ঠিক আছে? তাহলে এখানটায় কি হচ্ছে, যদি আমরা ফিনোটাইপিক বৈশিষ্ট্য দেখি, ফিনোটাইপিক বৈশিষ্ট্যের মধ্যে কালো অমসৃণ পাওয়া যাচ্ছে, তার মধ্যে এটা পাওয়া যাচ্ছে, তার মধ্যে একটা কালো একটা মসৃণ পাওয়া যাচ্ছে, এর থেকে একটা বৈশিষ্ট্য, এর থেকে একটা বৈশিষ্ট্য, আবার কি হচ্ছে, সাদা অমসৃণ পাওয়া যাচ্ছে, এখান থেকে এখানে বৈশিষ্ট্য, আর হলো পাওয়া যাচ্ছে পুরো সাদা মসৃণ। কালো অমসৃণ সবচেয়ে বেশি পাওয়া যাচ্ছে, কারণ এটা হলো প্রকট বৈশিষ্ট্যের মধ্যে পড়ছে, তাই না? তো অবশ্যই কালো মসৃণ হলো পাওয়া যাচ্ছে 9টা, ঠিক আছে? কালো অমসৃণ পাওয়া যাচ্ছে, কালো মসৃণ পাওয়া যাচ্ছে 3টে, সাদা অমসৃণ পাওয়া যাচ্ছে 3টে, আর সাদা মসৃণ পাওয়া যাচ্ছে একটা, ঠিক আছে? তো এটা কি, ফিনোটাইপিক অনুপাত, ঠিক আছে? তো এইবার এখান থেকে জিনোটাইপিক অনুপাতটা জানতে হবে। জিনোটাইপিক অনুপাতে এরকম এক্সপ্লেনেশন দরকার নেই, জিনোটাইপিক অনুপাতটা জাস্ট একটা বড় অনুপাত আছে, সেই অনুপাতটাকে মুখস্থ করে রাখলেই হবে, অনেক সময় চলে আসে, একটা অপশন এদিক ওদিক দিয়ে 4টা অপশনের মধ্যে দিয়ে যেতে পারে, ঠিক আছে? তো সেইভাবে জানতে হবে, ঠিক আছে? আপাতত ফিনোটাইপিক অনুপাতটা এইভাবে পড়লে আমার মনে হয় খুব সুবিধা হবে, যে এইভাবে তিনটে ট্রায়াঙ্গেল রুলের করে পড়লে ফার্স্ট ট্রায়াঙ্গেল যেদিক দিয়ে যাচ্ছে সেটা পুরোটাই কালো মসৃণ, তারপরে তিনটে ট্রায়াঙ্গেল, তারপরে তিনটে ট্রায়াঙ্গেল, লাস্টে এটা, ঠিক আছে? আর পরের দিন তাহলে আমি জিনোটাইপিক অনুপাতটার কথা বলবো, আর এর সাথে যেই সূত্রটা আছে সেই সূত্রটার কথা বলবো, সেই সূত্রটাকে বলা হয় স্বাধীন বিন্যাসের সূত্র, ঠিক আছে? তো মেন্ডেল এক সংকর জনন থেকে যে সূত্রটা দিয়েছিল সেটা পৃথকীভাবনের সূত্র, দ্বিসংকর সূত্র থেকে যেটা জনন থেকে যেটা দিয়েছে স্বাধীন বিন্যাসের সূত্র, বা ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসার্টমেন্ট, ঠিক আছে? এটা নিয়ে কথা বলবো, ঠিক আছে? আই হোপ সবাই বুঝতে পেরেছো। থ্যাংক ইউ।